বাংলাদেশ হকি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, বাংলাদেশ হকি এমন খেলছে তারা, সত্যিকার অর্থে যতটা বেশি বাংলাদেশ হকি নিয়ে কথা বলা উচিত ছিল, যতটা বেশি আলোচনায় থাকা উচিত ছিল, ততটা বোধহয় হচ্ছে না। সবসময় এই খেলাটা যেন প্রদীপের আলোর নিচেই থেকে যাচ্ছে, ঠিক যেমন হ্যারিকেনের নিচে আলো পৌঁছায় না। এই হকিটা বাংলাদেশে এমন একটা ডিসিপ্লিন, যে বড় যে ডিসিপ্লিনগুলো রয়েছে তার মধ্যে হকি অন্যতম, এবং একটা সময় ক্রিকেট ফুটবলেরও ওপরে ছিল হকি। কিন্তু সেই হকি ওয়ার্ল্ড কাপে খেলছে, কিন্তু ততটা চর্চা নেই। ফুটবল বা ক্রিকেট হলে যতটা চর্চা হয়, এবং দ্বিতীয় কোনো ডিসিপ্লিন ক্রিকেটের পরে হকি ওয়ার্ল্ড কাপের স্টেজে খেলছে। জুনিয়র দল তারা বিশ্বকাপে খেলছে। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ের মাদুরাই এবং চেন্নাইতে, তামিলনাড়ুতে, এই দুটা শহরে অনুষ্ঠিত হচ্ছে। এবং বাংলাদেশ চেন্নাইতে তাদের দুটো ম্যাচ খেলে ফেলেছে। অস্ট্রেলিয়ার সাথে তারা 5-3 গোলে হেরেছে। এখানে যারা বাংলাদেশের খেলা দেখেছেন, বিভিন্ন দেশের মানুষজন এখানে এসছেন, সাংবাদিকরা এসছেন, প্রত্যেকেই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন যে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে বাংলাদেশ এত চমৎকার খেলেছে, তাদের সাথে চোখে চোখ রেখে কম্পিট করেছে, মাত্র 5-3 গোলে তারা হেরেছে। এবং পরের ম্যাচটাতে কোরিয়ার সাথে, কোরিয়া বাংলাদেশের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে, কোরিয়ার সাথে বাংলাদেশ ড্র করেছে। এবং সেই ড্রটা কেমন একটা নাটকীয় একটা ড্র, 0-3 গোলে পিছিয়ে পড়া দলটা তারা ফাইট ব্যাক করেছে, এবং শেষ পর্যন্ত পরের 2 কোয়ার্টারে যেন কোরিয়াকে নিয়ে যথারীতি বাংলাদেশ ছেলে খেলা খেলেছে, এবং ম্যাচটা 3-3 ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশের ছেলেরা। এই বাংলাদেশ হকির পেছনে অনেকেরই অবদান রয়েছে। বাংলাদেশ হকি নিয়ে অনেকেই কাজ করেছেন। তাদের মধ্যে দুজন মানুষকে আজকে আমরা পেয়েছি, দুজনেই অত্যন্ত অত্যন্ত প্রচার বিমুখ মানুষ, যাদের কথা শুনলে আজকে অনেকে হয়তো অবাক হবেন। এই মানুষগুলো হকির সঙ্গে সম্পৃক্ত, এই মানুষগুলো হকির সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু কখনোই প্রচারের আলোয় তারা আসেননি। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী। দীর্ঘদিন ধরে তিনি হকির সাথে জড়িত, একজন পাকা সংগঠক। এবং বাঁ প্রান্তে যিনি রয়েছেন জনাব নুরুল ইসলাম। বর্তমানে হকির আতুরঘর বলা হয় বিকেএসপিকে, একটা সময় বলা হতো পুরান ঢাকাকে, কিন্তু বর্তমানে সময়ের পরিক্রমায় বিকেএসপি এখন খেলোয়াড় প্রডিউস করছে। এবং এই যে মোহাম্মদ জনাব নুরুল ইসলাম, তিনি বিকেএসপির প্রথম হকি কোচ, যার হাত ধরে মামুনুর রশিদ থেকে শুরু করে রাজু, সেখান থেকে যেই এখন যারা কোচিংয়ে দায়িত্ব পালন করছেন, শুভ, রাজু, এরকম অসংখ্য অসংখ্য প্লেয়ার, জিমি থেকে শুরু করে, চয়ন থেকে শুরু করে অসংখ্য প্লেয়ার যারা সুপারস্টার হয়েছেন হকির বাংলাদেশে, প্রত্যেকেই তার হাত ধরে উঠে আসা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বাংলাদেশের হকির অঙ্গনে। এই দুজনের সাথে আজকে আমরা কথা বলবো। প্রথমেই ইউসুফ ভাই, আপনাকে দিয়ে শুরু করেছি। ভাই, বাংলাদেশের ম্যাচ দেখেছেন, গ্যালারিতে বসে খুব কাছাকাছি জায়গা, এবং বাংলাদেশের আমরা বিভিন্ন দেশে গেলে আমরা দেখি যে ওখানে প্রবাসী দর্শকরা থাকে, কিন্তু চেন্নাইতে কাউকেই আমরা পাইনি, কোনো প্রবাসী বাংলাদেশি এখানে নেই। আপনারা দলকে সাপোর্ট করতে, দলকে ইন্সপায়ার করতে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন হকির ভালোবাসার খাতিরে। কেমন দেখেছেন দুইটা ম্যাচ, যদি একটু খুব ছোট করে বলেন যে এই দুইটা ম্যাচ কেমন ছিল আপনার চোখে? আমি কি দিয়ে শুরু করব? 1972 সাল হকি ফেডারেশনের গঠন হয় 25শে নভেম্বর। সেই থেকে আমি হকির সাথে জড়িত। আজকে আমাকে মনে পড়ছে মাহমুদ রহমান মমিন ভাইয়ের কথা, বসির ভাইয়ের কথা, সাদেক ভাইয়ের কথা, সালাম স্যারের কথা, যাদের হাতে ধরে আজকে বাংলাদেশের হকি এই পর্যন্ত আসছে। তার মধ্যে বাড়ি ভাইও ছিলেন। এরা কেউ বেঁচে নাই। বাংলাদেশের একটা সম্ভাবনা খেলা, এটা আমরা শুরু থেকে জানি যে বাংলাদেশে যদি কোনো খেলা ওয়ার্ল্ড কাপ খেলে তাহলে হকি খেলবে সবার আগে। আজকে 54 বছর পরে এই প্রথম প্রমাণিত করলো ইয়েস, বাঙালিরা হকি খেলতে জানে। আজকে ওয়ার্ল্ড কাপ এসে আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, কোরিয়ার সাথে যেভাবে পাল্লা ধরেছি, এর অবিশ্বাস্য, অস্মরণীয়। এটা ভাষা প্রকাশ করা যাবে না। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই। আগামীকাল খেলা ফ্রান্সের সাথে। ফ্রান্স অত্যন্ত ভালো টিম, গত ওয়ার্ল্ড ইয়ুথ কাপে রানার্স টিম। আমি উজ্জীবিত, উদ্ভাসিত, আমি আনন্দিত। খেলা থেকে প্রাণ ভরে গেছে, প্রাণ ভরে গেছে। বাঙালিরা খেলতে জানে। এই খেলাটা 1970 সালে 25 ডিসেম্বর ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেম বিজয়ী ঢাকা আসছিল খেলতে। আমি মাঠে উপস্থিত ছিলাম। সেই 70 সালে 1 গোলে আমরা পাকিস্তানের কাছে হেরেছিলাম, তানভীরদার গোলে। আজকে আমরা যারা হকির সাথে সম্পৃক্ত ছিলেন অনেকেই বেঁচে নাই। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং যারা বেঁচে আছেন তাদেরকে বলবো, আছেন হকিকে ধরেন, এটা সম্ভাবনার খেলা। হকির মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে ধরে রাখতে পারি।
আবার ফিরবো আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, আপনি আসলে হকির জন্য যে কাজ করেছেন একেবারে শুরু থেকে, বিকেএসপিতে হকিটাকে যেভাবে নারিশ করেছেন, যেভাবে খেলোয়াড়রা উঠে এসছে এবং তারা পরবর্তী দিকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক ভালো করেছে, কিন্তু অনেকেই হয়তো আপনাকে চেনে না। সে কথা পরে আসবো, তবে যে কথা ইউসুফ ভাইকে জিজ্ঞেস করেছে আপনাকে একই কথা জিজ্ঞেস করছি, কেমন ছিল দুটা ম্যাচ বাংলাদেশের, কেমন দেখেছেন অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচটা এবং তারপরে কোরিয়ার সাথে, যদি একটু আপনার মূল্যায়নটা বলেন। আলহামদুলিল্লাহ, প্রথমেই অভিনন্দন দলকে। অ্যাজ এ হকির মানুষ হিসাবে মুগ্ধ হয়েছি খেলা দেখে। বিকেএসপি, আমি খেলা দেখে ওটাই আমার কাছে মনে হলো সার্থক বিকেএসপি, সার্থক দেশ। বিকেএসপিকে তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল কম্পিটিশন করার জন্য, খেলোয়াড় তৈরি করা। তো এই ছেলেদের যে বয়স, এই বয়সের একটা জিনিস যেটা হলো যে কন্টিনিউশন আছে ছেলেদের। এই ছেলেরা প্রত্যেকটা যারা খেলছে এরা সবই বিকেএসপি স্টুডেন্ট, আমার যতটুকু ধারণা বাইরের কেউই নেই। এরা এখনও প্র্যাকটিস নিয়মিত করে বিধায় এরা এসে এখানে ভালো করতে পারছে, ফিজিক্যালি এরা ভালো আছে। তো এই কন্টিনিউশন যদি থাকে, সিনিয়রও একসঙ্গে এরা ভালো করবে। তবে এখানে খেলা দেখতে এসে আমি সত্যি কথা মুগ্ধ। ছেলেরা যারা খেলেছে সত্যি, আমি অ্যাজ এ কোচ, অ্যাজ এ বিকেএসপির প্রথম কোচ হিসাবে যে কাজ করেছি, সেই হিসাবে এখন দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে, আমি সার্থক হয়েছি খেলা দেখতে এসে। আমি গত সিনিয়র দুইটা ওয়ার্ল্ড কাপও আমি দেখেছি, কিন্তু আমাদের দেশের খেলা হবে বিধায় আমি এবার এসেছি এবং খেলা দেখে আমি সত্যি সন্তুষ্ট। এই যে আপনার মতো অনেকেই সন্তুষ্ট। আমরা এখানে অনেক বিদেশি সাংবাদিকরা এসছেন, তারা প্রত্যেকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করছেন। আমিরুলকে কালকে প্রেস কনফারেন্সে পেয়ে তারা এত প্রশ্ন করেছেন, আমিরুলকে তারা জানতে চান আমিরুল কোথা থেকে উঠে এসেছেন, তিনি কিভাবে হকিতে এলেন। এই যে প্রশ্নগুলো যখন করছিল আমি শুধু তাকিয়ে দেখছিলাম প্রেস কনফারেন্সে। তারা এত আগ্রহী অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আমরা দেখি নাই। এখন আসলে এটা ধরে রাখার জন্য এই যে প্লেয়ার আপনি বলছেন যে এরা সিনিয়র টিমে, এরাই তো খেলবে, হয়তো নেক্সট এরাই সিনিয়র টিমে খেলবে, এদেরকে ধরে রাখতে হলে আসলে কী করা প্রয়োজন? অ্যাজ এ কোচ, আপনি ন্যাশনাল টিমেও খেলেছেন, কি মনে করছেন যে কোন জায়গাটা এখন বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের? একটা জিনিস কি, মানুষ যখন যেটা করে ওটার ক্ষেত্রে লক্ষ্য থাকে যে আমি লেখাপড়া করে, আমি লেখাপড়া শেষ করে আমি একটা কিছু করব যেটাতে আমার পরবর্তী জীবন আমি স্মুথলি চলতে পারি। আর খেলাধুলার একটা জিনিস হলো যে এটা একটা আনন্দের, তবে ছেলেদের একটা চিন্তা থাকে, প্রত্যেকটা লক্ষ্য যেটা বলি, এদের যদি কন্টিনিউশন না থাকে, যেটা হলো যে আমরা যেটা বলি এদের যে আর্থিক দিকটা সবাই খেয়াল করে। আমাদের দেশের খেলা যেটা হলো যে আমরা লিগ খেলি, টুর্নামেন্ট খেলি, ক্লাবগুলো খেলে, সেই জিনিসগুলো যদি কন্টিনিউশন না থাকে তাহলে ছেলেরা কিন্তু একসময় হারিয়ে যাবে। তো সেই জন্য আমার কথা দেশের খেলাগুলো নিয়মিত করতে হবে, যাতে এরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করে আবার ধরেন সিনিয়র লেভেলও ভালো করতে পারে, সেই জিনিসটা জারি রাখতে হবে আর কি। তো এটা হলো আমার কথা, কন্টিনিউশন থাকতে হবে, কারণ এরা হারিয়ে যাবে যদি খেলা না থাকে। দেশের খেলাটা প্রচলিত রাখতে হবে। মানে আপনি ঘরোয়া হকির কথা বলছেন, লিগ টুর্নামেন্ট, কারণ এটা না হলে আর্থিক ইয়াটা তো ওরা করতে পারবে না। না হলে তো যে কোনো জিনিস বললাম তো, ওটা একটা লক্ষ্য থাকে। লক্ষ্য একটাই হলো যে আর্থিক কিছুটা সচ্ছলতা, যে সচ্ছলতা না থাকলে কেউ এটা করবে না। যার জন্য আমাদের দেশে স্পোর্টস কিন্তু যেটা হয়, মানুষ এখন যেটা হলো যে সত্যি কথা, পয়সার যেটা আর্থিক দিক হলো ক্রিকেটের মধ্যে আছে বিধায় ম্যাক্সিমাম ছেলে এখন ক্রিকেট খেলতে চায়। হকিরও আমার কথা হলো এই জিনিসটা যদি থাকে তাহলে মানুষ হকি আনতে আগ্রহ হবে ছেলেদের, এবং অনেক ছেলে এটা এগিয়ে আসবে, এবং আমিরুলের মতো অনেক ছেলে হয়তো জন্ম নেবে বাংলাদেশে, জিমির মতো ছেলে জন্ম নেবে, চনের মতো ছেলে জন্ম নেবে, মামুনের মতো ছেলে জন্ম নেবে, এবং এদের মতো যদি ধরুন আমাদের দেশে যায় না, আমার কথা হলো যদি এক লেভেলে যদি এরকম 5-6 জন প্লেয়ার থাকে তাহলে যে কোনো কম্পিটিশনে ওয়ার্ল্ড লেভেলে ফাইট করার মতো আমাদের দেশ করতে পারবে। আপনার কাছে ফিরবো ইউসুফ ভাই, আপনার কাছে আমরা আপনাকে আমাদের আর্কাইভ হাউস আমরা বলি, আপনার কাছে অনেক তথ্য, এবং সব মনে হচ্ছে যে মাত্রই আপনি স্টাডি করে আসলেন। যখনই জিজ্ঞেস করি তারিখ সহ বার সহ আপনি যেভাবে বলে দেন। বাংলাদেশ হকি এখন যেই জায়গাটাতে আছে, যেভাবে তারা খেলছে, সবশেষ কবে দেখেছিলেন আপনি? একদম হকি শুরু থেকে সবই জানেন। বাংলাদেশ হকি ফেডারেশন যখন থেকে প্রতিষ্ঠিত হলো এরপর থেকে বাংলাদেশ কোথায় খেলতে গেছে, কার সাথে খেলেছে, কীরকম খেলেছে, সব কিছু আপনার নখদর্পণে সব একেবারে ছোটস্থ। এখন যে ধরনের হকিটা খেলছে বাংলাদেশ, যেভাবে তারা ওয়ার্ল্ড কাপে তো কখনোই বাংলাদেশ খেলেনি ফর দ্য ফার্স্ট টাইম, কিন্তু এই ধরনের খেলা, এই স্ট্যান্ডার্ড খেলা, এই ব্র্যান্ড অফ হকিটা আপনি আসলে শেষ কবে দেখেছেন, কোথায় দেখেছেন? আমি বাংলাদেশ টিমের খেলা অনেক জায়গায় দেখেছি। আমি এই ধরনের একদিন পর, যেমন অস্ট্রেলিয়ার যে বিগ টিম, ওই প্রেশার নিয়ে হ্যাটট্রিক করার পরের দিন আবার কোরিয়ার সাথে খেলা, এটা আমরা এই খেলা খেলে অভ্যস্ত না।
এত বড় টিমের প্রেশার নিয়ে খেলা আমাদের আমি বলবো নাই। তারপরও যেই খেলা বাংলাদেশ টিম গত 54 বছরে এই ধরনের খেলা আমি দেখি নাই, শুনিও নাই। হ্যাঁ, তবে প্রত্যেকটা প্রতিযোগিতায় আমরা 96-এর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইনে গেছিলাম, আমরা ওইখানে ইটালিকে 2-0 গোলে হারিয়েছি। 96-এ সিঙ্গাপুরে আমরা ভারতকে 2-0 গোলে হারিয়েছি আন্ডার 21। বাট তারপরেই আমাদের একটা ধস নামে, কিন্তু এই খেলা দেখলাম যে না, ছেলেরা হাল ধরে আছে, শক্ত মনে শক্ত নিয়ে খেলছে। এই তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। বিকজ অফ দ্যাট তারা একত্রে থাকে, একত্রে খেলে, ওই টিম গেম তারা খেলছে, টিম গেম, এবং তারা দেশের জন্য ফাইট করছে। সবচেয়ে বড় কথা, ফ্ল্যাগের জন্য খেলো। এইটা আমি এই মাঠে এসে উপলব্ধি করছি। ইয়েস, দে আর প্লেইং ফর দ্য নেশন। এইটাই আমার কাছে সবচেয়ে বড় আমার প্রাপ্তি আমার জীবনে। এই টুর্নামেন্টে যদি আমি না আসতাম, আমি অনেক লস করতাম। ওকে ওকে স্যার, ফিরবো জনাব নুরুল ইসলাম। এখানে যে কথাটা অনেকেই প্রেস বক্সে যখন আমরা বসি, তখন এখানকার ইন্ডিয়ান যারা লোকাল সাংবাদিক যারা রয়েছে, তারা আমাদের কাছে জানতে চান যে আসলে বাংলাদেশের হকির প্রবলেমটা কোথায়। এই ছেলেরা যেভাবে খেলছে, এবং গতকালকে কোরিয়ার সাথে যখন তারা 0-3 গোলে পিছিয়ে পরের 2 কোয়ার্টারে যখন তারা ফাইট করলো, এবং দেখে মনে হচ্ছিল যে বাংলাদেশ খেলছে কোরিয়ার মতো আর কোরিয়া খেলছে বাংলাদেশের মতো পুরো উল্টে গেল। এবং পরের 2 কোয়ার্টার কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছে। 4th কোয়ার্টারে গিয়ে বক্সের মধ্যে এই পরিমাণ প্রেশার তৈরি করলো বাংলাদেশের ছেলেরা, সেটা অসাধারণ ছিল। আপনার আসলে ফাইন্ডিংসটা কি? বাংলাদেশ আসলে কোন কোন জায়গাতে পিছিয়ে? তাদের সাথে যেমন এখানে জার্মানি খুব ভালো স্ট্রং টিম, এখানে নিউজিল্যান্ড কালকে খেললো, তারা খুবই চমৎকার খেলছে। ফ্রান্স এই গ্রুপটাতে খুবই স্ট্রং টিম, সবচেয়ে স্ট্রং টিম মনে হচ্ছে এখন পর্যন্ত। তাদের সাথে বাংলাদেশের তফাৎটা কোন জায়গায়, আপনি কি ফাইন্ড আউট করেছেন? কথা হলো ছেলে খেলার সুযোগ পায় না। কথা হলো যখনই খেলবে তখন তারা আঁচ করতে পারে ওদের স্ট্যান্ডার্ড কতটুকু আছে। এখন যখনই খেলবে তাদের এক্সপিরিয়েন্স, তাদের যে সাহস, তাদের যে টেকনিক, ওরা ওইগুলি বুঝতে পারে বলেই ওরা পরবর্তীতে কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করে। তো এখন মনে করেন বড় বড় খেলায় যেটা ওরা প্রথম 2টা ম্যাচ খেললো, প্র্যাকটিস ম্যাচ, ওটা খেলার পরে কিন্তু ওরা মন মানসিকতা ওদের অন্যরকম, যে আমরা জিততে পারি, আমাদের সেই মন মানসিকতা করতে পারি। তবে একটা জিনিস আমার কাছে, আপনি যেটা বলছেন, যে আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমরা 3rd কোয়ার্টারে গিয়ে 3 গোল দিয়ে আমরা জিতার মতো খেলা খেলেছি। তো সেটা অ্যাকচুয়ালি ওদের যে ফিটনেস বা ফিজিক্যাল ফিটনেস, এটা আমার কাছে দারুণ লেগেছে, যে ওরা কন্টিনিউশন করে মানে শেষ আমরা সাধারণত আমরা দেখি যে শেষের দিকে আমরা পারি না, কিন্তু এবার আমি দেখলাম যে না, ছেলেরা শেষের দিকে যেটা করছে, এটা আমি জানি না, আমার কাছে আমি মুগ্ধ হয়েছি। কথা বললাম, সত্যি কথা, আমি অনেক খুশি হয়েছি ছেলেরা যে এত সুন্দর খেলতে পারে বা খেলতে পারবে, বা এটা লড়ে সমতা আনতে পারবে দেশের জন্য, এটা সত্যি গর্বের। আপনার কাছে একবারে আমাদের শেষ দিকে চলে এসেছি। ফেডারেশনকে অ্যাজ এ কোচ, আপনি তো দীর্ঘদিন হকির সাথে জড়িত আছেন, একসময় খেলেছেন নিজে, এখন আপনি কোচের দায়িত্ব পালন করছেন এবং বিকেএসপির শুরুটাই করে দিয়ে গেছেন আপনি। ফেডারেশনের কাছে আপনার বলার কি থাকবে, বা তাদের প্রতি আপনার সাজেশনস কি থাকবে, যে এই দলটাকে নিয়ে ফেডারেশন আসলে যদি এগিয়ে যেতে চায় তাহলে কি করা প্রয়োজন? গত ট্রেনিং কন্ডিশন থাকতে হবে, এবং এদের আর্থিক যে যেমন জানি না, ফুটবলের যেটা করে ওরা মনে হয় মান্থলি একটা ওদের আর্থিক সম্মানই দেয়। ক্রিকেটে তো সত্যি কথা আপনারাও জানেন, ক্রিকেটে অনেক পয়সা করে। তো এই জিনিসগুলো, ইনসেন্টিভগুলো যদি না পায় ছেলেরা, তাহলে তো এরা আগ্রহ হারিয়ে ফেলবে। আর যেটা জিনিস হল ট্রেনিং, রেগুলার থাকা, কম্পিটিশন করা, লিগ খেলা, ঘরোয়া টুর্নামেন্ট করা, এই জিনিসগুলো থাকতে হবে, তাহলে ছেলেরা প্র্যাকটিসে থাকবে। এবং আর্থিক যে জিনিসটা, এটা তো অবশ্যই আর্থিক বিষয়টা তখনই হবে যখন আসলে লিগ হবে। আপনি দেখেন ফুটবলে ওইভাবে পয়সা নেই, কিন্তু লিগ হয় প্রতি বছর, লিগ থেকে কিন্তু প্লেয়াররা আর্ন করতে পারছে। ওটাই বলছি, কিন্তু হকিতে লিগ নাই, সেক্ষেত্রে ক্লাবেরও একটা অসহযোগিতা রয়েছে। এত চমৎকার খেলার পরে আসলে ক্লাবেরও কি দায়িত্ব রয়েছে কিনা এখন? অবশ্যই ক্লাবটা আগ্রহ প্রকাশ করলেই তো লিগটা হয়। এখন হকিতে ওই স্পন্সর যদি পেয়ে যায়, বা লিগ যদি ক্লাবগুলো যদি পার্টিসিপেট করে, তাইলে খেলা হবে। খেলা হলে ছেলেরা উৎসাহ পাবে, কম্পিটিশন হবে, ওরা আর্থিক লাভবান হবে, এবং খেলা চলমান থাকবে আর কি। থ্যাংক ইউ। ইউসুফ ভাইয়ের কাছে একেবারে শেষ প্রশ্ন। ইউসুফ ভাই, আপনি কি বলবেন, আপনার সাজেশন কী থাকবে? আপনি তো ফেডারেশনের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন, আপনি এর আগের কমিটিতেও ছিলেন, এবং আপনি কমিটিতে থাকেন আর না থাকেন, আপনাকে সবাই হকির ইউসুফ বলেই চিনেন। যদি আমরা জানি আপনি বিভিন্ন ফেডারেশনে বিভিন্ন ডিসিপ্লিনে আপনার সম্পৃক্ততা রয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনের সাথে আপনি কাজ করেন, কিন্তু হকিতে আপনাকে আলাদা করে মানুষ চিনে যে হকির ইউসুফ, সবাই চিনে হকির ইউসুফ। আপনার আসলে মন্তব্য বা আপনার মূল্যায়নটা কী থাকবে ফেডারেশনের প্রতি? আসলে ফেডারেশনকে এখন কী ইনিশিয়েটিভ নেওয়া উচিত? আসলে ঘটনা কি,
ফেডারেশনের পক্ষে একা কিছু করা সম্ভব না। আমাদের স্কুল হকি, কলেজ হকি, ইউনিভার্সিটি হকি, যেটা এখন চলছে আন্তঃবাহিনী হকি চলছে, ও আন্তঃবাহিনী হকি আছে বলে আর বিকেএসপি আছে বলে হকি টিকে আছে। আর 3 বাহিনীকে আমি অভিনন্দন জানাই, তারা বিকেএসপি থেকে যে ছেলে পাস করে বেরিয়ে যায় তারা তাদেরকে চাকরি দিয়ে ইনক্লুড করে তাদের টিমে, নাহলে হকি হারিয়ে যেত। তো আমাদের কথা হলো খেলা চাই, যখনই খেলা হবে তখন প্লেয়ারের সংখ্যা বাড়বে। এখন আমাদের এটাকে যে আগে ছিল যশোরে হকি হইতো, ফরিদপুরে, রাজশাহীতে, সিলেটে, কুমিল্লায়, আমাদের ডিভিশনগুলোকে আমাদেরকে সক্রিয় হতে হবে। এখানে সরকারের প্রয়োজন, আমাদের ফেডারেশন খেলা আয়োজন করতে পারে, কিন্তু পৃষ্ঠপোষকরা যদি এগিয়ে না আসে তাহলে সম্ভব না। এখন দরকার পৃষ্ঠপোষক, সরকারের উচিত। আজকে ক্রিকেট যে জায়গায় গেছে ডিউ টু মানি, প্ল্যানিং। তো আপনি পয়সা যদি না থাকে প্ল্যান করবেন কী করবেন, প্ল্যানিং দেখতে হবে। আর এই টিমটাকে বাইরে খেলাতে হবে বিভিন্ন দেশে, বিভিন্ন পরিবেশে, তখনই দেখবেন এরা দাঁড়িয়ে যাবে। থ্যাংক ইউ জনাব এসু ভাই এবং একই সাথে জনাব নুরুল ইসলাম, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক বেশ কিছু বিষয়ে আজকে উঠে এসেছে এবং দুজন অভিজ্ঞ মানুষ তাদের যে মূল্যায়ন বা তাদের যে ফাইন্ডিংস যেগুলো উঠে আসছে এগুলো নিয়ে যদি কাজ করা যায় এবং আমরা ভালো একটা হকি টিম পেয়েছি, জুনিয়র এই দলটাই, এটাকে যদি ধরে রাখা যায় আগামীতে এরাই সিনিয়রদের ওয়ার্ল্ড কাপও তারা হয়তো বাংলাদেশকে নিয়ে যেতে পারবে, বাংলাদেশকে সেই সম্মানটা নিয়ে এসে দিতে পারবে। এবং বাংলাদেশের হকি এখন যেই জায়গায় আছে, যদি এই টিমটাকে ঠিকঠাক মতো যদি এটাকে পরিচর্যা করা যায়, তাদেরকে যদি ঠিকমতো খেলার মধ্যে রাখা যায়, নিয়মিত যদি ঘরোয়া টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়, নিয়মিত ঘরোয়া লিগ অনুষ্ঠিত হয়, ফেডারেশন যদি সব কিছু ভুলে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র হকি নিয়ে চিন্তা করে, হকির স্বার্থে তারা কাজ করে, তাহলে আমার মনে হয় আমাদের সকলের মনে হয় যে হকিটা এই জায়গা থেকে অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় একটা ডিসিপ্লিন হচ্ছে এই হকি, এবং হকিতে এই ছোট ছোট ছেলেরা যা করে দেখিয়েছে আজকে অস্ট্রেলিয়ার সাথে, কোরিয়ার সাথে যেভাবে তাদের বুক চিতিয়ে লড়াই করেছে, তাদের লড়াকু মানসিকতা তারা যেভাবে দেখিয়েছে, এখন দায়িত্বটা কর্মকর্তাদের, এখন দায়িত্বটা দেশের, এখন দায়িত্বটা সরকারের, এখন দায়িত্বটা ক্লাবের। যদি তারা ঠিকঠাক মতো এখন সঠিক পথে হকিটাকে নিয়ে যেতে পারে, নিশ্চয়ই বাংলাদেশ হকি এগিয়ে যাবে অনেক দূর, বিশ্ব মঞ্চে দাপুটে হকি খেলবে বাংলাদেশ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.